তোর আমার গল্প পর্ব ১ ও ২ লিখেছেন আশু। কলেজের প্রোগ্রামে নাচে অংশগ্রহণ করার আগেই রিধির কবজি শক্ত করে চেপে ধরল একটা ভারী হাত। কিছু বুঝে ওঠার আগেই ওকে অডিটোরিয়ামের পেছনের দরজা দিয়ে কার্যত টেনে হিঁচড়ে বের করে আনা হলো। বাইকের পাশে এনে যখন ওকে ছাড়া হলো, রিধি দেখল সামনে দাঁড়িয়ে আছে আশির চৌধুরী, ওর বড় চাচার ছোট ছেলে। সদ্য মেডিকেলে ডাক্তার হিসেবে জয়েন করা আশির চৌধুরী পরিবারের মেঝো ছেলে, যার মেজাজ সবসময় সপ্তম আকাশে থাকে, যার সামনে কথা বলার সাহস পুরো চৌধুরী বাড়িতে কারোরই নেই। বাইকে ওঠ, বরফ শীতল গলায় বলল আশির। রিধিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চোখের ইশারায় আবারও বাইকে উঠতে বলল আশির। চোখের জল নিয়ে চেপে বসলো বাইকে। তার মনে কেবলই ক্ষোভ আর অভিমান। মাসের পর মাস ধরে অনুশীলন করা নাচটা আজ কলেজের অনুষ্ঠানে করার কথা ছিল। পারিবারিক রক্ষণশীলতার কথা ভেবে কাউকে না জানিয়ে এই প্রথম একটু নিজের ইচ্ছে পূরণ করতে চেয়েছিল সে। তাও কপালে সইল না। বাসার লোহার বিশাল গেটটার সামনে এসে বাইক থামল। রিধি নামতেই আশির বাইক থেকে নেমে সজোরে রিধির গালে একটা চড় বসিয়ে দিল। চড়ের শব্দে নিস্তব্ধ উঠান যেন কেঁপে উঠল। এই শিক্ষাই দেওয়া হয়েছে তোকে? চৌধুরী পরিবারের মেয়েরা এভাবে স্টেজে উঠে সবার সামনে নাচবে? আশিরের চিবুক শক্ত, চোখে রকচটে লাল, গালের ভেতরের অংশটা কেটে গিয়ে রক্তের স্বাদ পেল রিধি। চোখে জল টলমল করে উঠলেও সে এক বিন্দু শব্দ করল না। ছোট ভাই রানার সাথে খুনসুটি করা বা বাবা মায়ের আদরের বড় হা রিধি সবসময় ওই মেজো ভাইটিকে এড়িয়ে চলেছে, কিন্তু আজ নিজের আত্মসম্মানে চরম আঘাত লাগলো। সে তো অন্যায় কিছু করেনি। নিজের একটু ভালো লাগাকে প্রশ্রয় দেওয়া কি এতটাই অপরাধ? কিন্তু আশিরের রক্তচক্ষুর সামনে কোনো কথা ফুটল না তার মুখে। ঠিকই তখনই গেটের আড়াল থেকে মুখ বাড়ালো ছোট তুলি, আশিরের বড় ভাইয়ের ছোট্ট মেয়ে। সেই আজ দুপুরে না বুঝে চকলেটের লোভে আশির চাচ্চুকে বলে দিয়েছিল রিধি ফুপি আজ কলেজে লাল শাড়ি পরে নাচবে। তাতেই আশির ডিউটি শেষ করে সোজা কলেজে গিয়ে হাজির হয়েছিল। বাড়ির ভেতর থেকে তখন আশিরের বড় ভাই এলাকার প্রভাবশালী এমপি তৌসির চৌধুরী বেরিয়ে এলেন। শোরগোল শুনে রিধির বাবা মা এবং রানাও ড্রয়িং রুম থেকে ছুটে এলো। তৌসির গম্ভীর গলায় বললেন, আশির, কি হচ্ছে এসব? দরজার সামনে চেঁচামেচি কেন? আশির রিধির দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, জিজ্ঞেস করো তোমার আদরের ছোট বোনকে। ও আজ কলেজে নাচতে গিয়েছিল। আমি সময় মতো না পৌঁছালে চৌধুরী পরিবারের মান সম্মান আজ ধুলোয় মিশত। ঘটনা শুনে রিধির বাবা মাথা নিচু করে ফেললেন। রিধি অশ্রুসজল চোখে একবার সবার মুখের দিকে তাকালো। তৌসির ভাইয়া কঠিন চোখে দেখছেন। বাবা চুপ, আর রানার চোখে তীব্র অসহায়ত্ব। সবচেয়ে বেশি আগুন ঝরছে আশিরের চোখে, যে মানুষটাকে ছোটবেলা থেকেই সে ভয় পেয়ে এসেছে। অথচ আজ সেই ভয়ের নৈপথ্যে থাকা মানুষটার উপরই এক অদ্ভুত অধিকারবোধ আর তীব্র তীব্র অভিমানে বুকটা ফেটে যাচ্ছে রিধির। এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়তেই রিধি আঁচল সামলে সোজা রুমের দিকে দৌড়ে চলে গেল। দরজা বন্ধ করার পর বেলকনিতে সে দেখতে পেল আশির গেটের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর নিজে যে হাতটা দিয়ে সে চড় মেরেছিল সেই হাতটার দিকে কেমন যেন এক বিষণ্ণ আর বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। দরজাটা সশব্দে বন্ধ করে রিধি ব্যালকনিতে গিয়ে আশিরকে দেখে আর দাঁড়ালো না, বরং সরাসরি বিছানায় গিয়ে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। গালে হাত দিয়ে কান্না তীব্রতা ঢাকার চেষ্টা করলো সে। আশির ভাই তাকে চড় মেরেছে ভাবতেই নিজের উপর চরম ঘৃণা আর অভিমানে তার দম বন্ধ হয়ে আসছিল। তার এই তীব্র অভিমানের পেছনে একটাই কারণ, ছোটবেলা থেকে পুরো পরিবারে কেবল এই আশিরের উপরই তার একটা অন্যরকম অধিকার বোধ ছিল, যদিও ভয়ে কোনোদিন সেটা মুখে প্রকাশ করা হয়নি। রাতে আশির হসপিটাল থেকে আসার সময় ভ্যানিলা ফ্লেভারের একটা বড় আইসক্রিম বক্স নিয়ে এসেছিল। ড্রয়িং রুমের টেবিলে রাখা আইসক্রিমটা রিধির চোখেই পড়েছিল। এই ভ্যানিলা আইসক্রিম রিধির এতটাই প্রিয় যে সারা জীবন শুধু এটা খেয়েই বেঁচে থাকতে পারবে, কিন্তু তার অতিরিক্ত ঠান্ডার সমস্যা থাকায় মাসে একবারের বেশি আইসক্রিম খাওয়া বারণ। আশিরের হাত ধরে আসা আইসক্রিমটা দেখে একদিকে যেমন তীব্র ক্ষোভ কাজ করছিল, অন্যদিকে সেই লোভ সামলানো রিধির জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এদিকে রাতে চৌধুরী বাড়ির সবাই যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে রাত তখন 1:45। অবশেষে মাঝরাতে
আর থাকতে না পেরে পা টিপে টিপে রিধি রুম থেকে বের হলো কিচেনের দিকে। কিন্তু সে ভাবেনি যে ছোট তুলিও জেগে আছে। 4 বছরের তুলি রিধি ফুপির খুব ভক্ত, বেশিরভাগ সময় ফুপির সাথেই থাকে। ফুপির পিছু পিছু তুলি গুটি গুটি পায়ে কিচেনে চলে এলো। তুলিকে দেখে রিধি একটু থমকে গেলেও আর কিছু বলতে পারল না। ফ্রিজ খুলে আইসক্রিমের বক্সটা বের করে কিচেনের কাউন্টারে রাখলো সে। তারপর মোবাইলের হালকা ফ্ল্যাশ লাইট অন করে ফুপি আর ভাতিজি মিলে কাউন্টারে বসে আইসক্রিম খাওয়া শুরু করে দিল। ঠিক সেই মুহূর্তেই পানির তৃষ্ণায় কিচেনের দিকে আসছিল আশির। অন্ধকার কিচেনে চুপি চুপি ফিসফিসানি আর চামচের শব্দ পেয়ে আশির দরজার কাছে এসে থামলো। শব্দ হতেই রিধি আতঙ্কে 1 সেকেন্ডের মধ্যে ফোনের লাইট অফ করে দিল। কিচেন আবার অন্ধকার। রিধি ভয়ে ভয়ে তুলির কানাকানি করে বলল, হুশ, কথা বলবি না, ডাইনোসর আসছে। কথাটা শুনে তুলি এক মুহূর্ত দেরি না করে রিধির কোলে ঘাপটি মেরে শক্ত করে বসে রইল। ঠিক তখনই আশির সুইচে হাত দিয়ে কিচেনের মেইন লাইটটা জ্বালিয়ে দিল। আলো ফুটতেই আশিরের চোখের সামনে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য। কাউন্টারের উপর তুলতুলে দুটো ফেজ। একপাশে রিধি যে তাড়াহুড়ো করে আইসক্রিম খেতে গিয়ে নাকের ডগায় আর ঠোঁটের উপরে সাদা ভ্যানিলা লাগিয়ে রেখেছে, আর রিধি কোলে বসা ছোট তুলি, যার দুই গালের আইসক্রিমের ধ্যাবড়ানো দাগ। ওদের এই কাণ্ড দেখে আশিরের মতো গম্ভীর আর রাগী মানুষের পক্ষেও নিজের হাসি চেপে রাখা অসম্ভব হলো। সে উল্টো দিকে মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসতে শুরু করলো। আশিরকে হাসতে দেখে রিধি লজ্জায় আর লজ্জাকর পরিস্থিতিতে পড়ে যেন মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না। আশির নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়ালো। মুখে সেই মিষ্টি হাসির আমিষ রেখেই হাত বাড়ালো ছোট তুলির দিকে। তুলি সুযোগ বুঝে রিধির কোল থেকে এক লাফে আশিরের কোলে উঠে বলল, চাচ্চু চাচ্চু, আমার কিন্তু কোনো দোষ নেই, ফুপ্পি আমাকে জোর করে নিয়ে এসেছে। এই দেখো, আমি তোমার আইসক্রিম এক ফোঁটাও খাইনি, সব ফুপ্পি খেয়েছে। তুলির এই মিথ্যা অজুহাত শুনে রিধি চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, তুলি! আশির হালকা হেসে রিধির দিকে তাকিয়ে বলল, মাঝরাতে বাদরামি করা হচ্ছে? যখন এনে টেবিলে রাখলাম তখন তো মুখ ফুলিয়ে চলে গেলি, এখন মাঝরাতে ঠিকই চুরি করে খাওয়া হচ্ছে, একদম শালিক পাখির মতো। আশিরের সেই শালিক পাখি ডাক আর খোঁচা মারার স্টাইল শুনে রিধির ক্ষোভ আবার দ্বিগুণ হয়ে গেল। সে গালের আইসক্রিম মোছার কথা ভুলে গিয়ে রক্তচক্ষু তুলে আশিরের দিকে তাকিয়ে বলল, আপনি একদম আমার সাথে কথা বলবেন না মিস্টার ডাইনোসর, আই হেট ইউ। আশির কোনো জবাব না দিয়ে কাউন্টারে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু ছিঁড়ে নিল। পরম যত্নে সে তুলির গাল থেকে আইসক্রিমটুকু মুছে দিয়ে শান্ত গলায় বলল, কেয়ার্স। তারপর তুলির গালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, চলো মামনি, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। তুলি তো মহা খুশি। আশিরের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল। আশির কোলে তুলিকে নিয়ে কিচেন থেকে বের হয়ে গেল। আর যাওয়ার আগে রিধির দিকে একটা রহস্যময় দৃষ্টি দিয়ে গেল। এদিকে কিচেনে একা দাঁড়িয়ে থাকা বেচারি রিধি মনে মনে আশিরকে হাজারখানেক গালি দিয়ে বিড়বিড় করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। তবে নিজের রুমে ফিরে বালিশে মুখ গুজতেই তার খেয়াল হলো গালে আশিরের সেই অনাকাঙ্ক্ষিত চড়ের কথা। ব্যথাটা চেয়ে এখন যেন বুকের ভেতরের দোলাচলটা বড্ড বেশি চঞ্চল হয়ে উঠেছে। পরদিন সকালে চৌধুরী বাড়ির আবহাওয়ায় এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করছিল। সকালের নাস্তার টেবিলে সবাই উপস্থিত থাকলেও কেউ কোনো কথা বলছিল না। বড় ভাই তৌসির চৌধুরী গম্ভীর মুখে নিউজ পেপার পড়ছিলেন, আর তোফাইল চৌধুরী আশিরদের বাবা আর রিধির বাবা মাথা নিচু করে চা খাচ্ছিলেন। রিধি তার রুমের দরজায় খিল এঁটে বসেছিল। সকালের নাস্তা করতেও নামেনি। আশির টেবিল থেকে উঠে সোজা রিধির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় দুবার কড়া নেড়ে গম্ভীর কিন্তু শান্ত গলায় বলল, দরজা খোল রিধি। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আশির কিছুক্ষণ অপেক্ষা করে পকেট থেকে মাস্টার কি বের করে এক মুচড়ে দরজা খুলে ফেলল। ঘরের ভেতরের আলো আধারিতে রিধি জানালার পাশে এক কোণে হাঁটুতে মুখ গুজে বসেছিল। আশিরের পায়ের শব্দ পেয়ে সে মাথা তুলল না। আশির ধীর পায়ে এগিয়ে এসে রিধির মুখোমুখি বসল। গতকালের রকচটে রাগটা আজ আর তার চেহারায় নেই, বরং সেখানে এক ধরনের নীরব অপরাধবোধ আর গাম্ভীর্য। খেতে চল, আশিরের সংক্ষিপ্ত আদেশ। রিধি মুখ না তুলেই সতেজ অভিমানে বলে উঠল, আমি খাবো না, আপনি যান এখান থেকে।
আশির হাত বাড়িয়ে জোর করে রিধির চিবুক ধরে মুখটা উপরে তুলল। গতকালের চড়ের কারণে রিধির ফর্সা গেলে আঙুলের দাগ আর ঠোঁটের কোণে হালকা লাল হয়ে জমে থাকা রক্তের চিহ্ন দেখে আশিরের বুকটা মুহূর্তেই যেন কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা জল টলমলে দৃষ্টি দিয়ে রিধি আশিরের দিকে এমনভাবে তাকালো যেন কত শত অভিযোগ জমিয়ে রেখেছে এই একটা মানুষের জন্য। আশির এই মুহূর্ত স্তব্ধ হয়ে রিধির গালে লাল দাগটার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে একটা মলমের টিউব বের করে আঙুলে খানিকটা নিয়ে আলতো করে রিধির ঠোঁটের কোণে আর গালে লাগিয়ে দিতে লাগলো। আশিরের হাতের স্পর্শে রিধি প্রথমে শিউরে উঠে মুখ সরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আশিরের শক্ত আর আগলে রাখা বাঁধন এসে স্থির হয়ে গেল। গতকাল হাত তোলাটা আমার ভুল হয়েছিল, আশির নিচু গলায় বলল, যার স্বর আগের মতো বরফ শীতল নয়, বরং তাতে অদ্ভুত এক আর্দ্রতা। কিন্তু চৌধুরী বাড়ির কোনো মেয়েকে নিয়ে বাইরে কেউ আঙুল তুলুক, এটা আমি বরদাস্ত করব না। তোর উপর রাগ আমার অন্য জায়গায়, নাচে না। আমার রাগ তুই আমার কাছ থেকে লুকালি কেন? রিধি অবাক হয়ে আশিরের দিকে তাকালো। আশিরের চোখে তখন রাগের বদলে এক চরম আকুলতা। তুই একটা বার এসে বলতে পারতি না যে তুই নাচতে চাস? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর সুরক্ষা সুনিশ্চিত করতাম। আশিরের এই কথা শুনে রিধি বুকের ভেতর জমে থাকা সব অভিমান যেন এক নিমেষে ধসে পড়ল। সে এবার আর কান্না আটকাতে পারল না। জমানো রাগ, ভয় আর ভালোবাসার মিশেলে আশিরের বুকের জামাটা শক্ত করে চেপে ধরে কেঁদে ফেলল। আশির কোনো কথা না বলে রিধির মাথায় হাত রেখে চুপচাপ বসে রইল। চৌধুরী বাড়ির কঠোর মেঝো ডাক্তারটি আজ যেন সম্পূর্ণ হেরে গেছে এই ছোট মেয়েটার অভিমানের কাছে। খানিকক্ষণ পর রিধির কান্না থামলে আশির তার চোখের জল মুছে দিয়ে ট্রেতে নিয়ে আসা নাস্তার প্লেটটা সামনে রাখলো। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আর শোন, আশির দরজার দিকে পা বাড়িয়ে পেছন ফিরে তাকালো। একটা হালকা হাসি নিয়ে বলল, আজ বিকেলে তৈরি থাকিস, তোকে একটা জায়গায় নিয়ে যাব। রিধি অবাক চোখে তাকিয়ে বলল, আশির চৌধুরী হাসতে পারে, আর সেই হাসির অর্থ যে এতটা গভীর হতে পারে তা আজ প্রথম অনুভব করল রিধি।